দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজয়ক অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে নানান ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করি। দেশের বিদেশে অর্থনীতি, আমাদের অর্থনীতি কোথায় কিভাবে চলছে সেসব নিয়ে আমরা আলোচনা করি। আমরা সাম্প্রতিক অর্থনীতিতে একটি ক্ষতিগ্রস্ত হওয়ার দিক দেখলাম। সেটা এ কারণেই যে আমাদের দেশে ছাত্র আন্দোলন থেকে মূলত এটা শুরু হলো। কোটা বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটি শুরু হলো। পরে আমরা দেখলাম যে এটাকে কেন্দ্র করে সরকার বলছে যে এর মধ্যে একটা তৃতীয় শক্তি ঢুকে আমাদের সম্পদ হানি করেছে। কিন্তু সেই ঘটনাতে আমাদের অন্তত এখন পর্যন্ত 212টি প্রাণ ঝরে যাওয়ার কথা আমরা জানতে পারি, যেটা কোনো সম্পদের বিনিময়ে এই প্রাণগুলোকে ফিরে পাওয়া যাবে না। সে বিষয়ে আমাদের নানান দিকে নানান আলোচনা আছে, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, বিভিন্ন টেলিভিশনে নানান ধরনের আলোচনা আছে। সেসব আলোচনার পাশাপাশি আমরা যদি দেখতে চাই, আমাদের অর্থনীতিতে একটা বড় ক্ষতি যোগ করে গেছে। এমনিই অর্থনীতিতে একটু চাপের মধ্যে ছিল, তার উপর এই যে আমরা 2 সপ্তাহের প্রায় কর্মসূচি, সেই কর্মসূচিতে অর্থনীতিতে আরেকটা নতুন ক্ষতি যোগ হয়েছে। বিশেষত অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে ইন্টারনেট যোগাযোগ বন্ধ হওয়ার প্রেক্ষিতে। রপ্তানি বাধাগ্রস্ত হয়। আমাদের ইন্টারনেট কেন্দ্রিক যে সমস্ত ব্যবসা ছিল সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে এটা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষত আমরা যদি দেখি যে আমাদের ক্ষুদ্র আয়ের মানুষজন যারা ঢাকা শহরে নানান জায়গায় বসে ছোটোখাটো ব্যবসা করত, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থা ভেঙে ফেলার কারণে। আমরা এ নিয়ে আজকে কথা বলবো যে আমাদের অর্থনীতি যে সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিয়ে। আমাদের মাঝে আছে সাবেক ব্যাংকার, এবিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। আমি আপনাকে স্বাগত জানাই। একই সাথে আছেন বিকেএমএ, বাংলাদেশ নিউটার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাকেও স্বাগত জানাই। আমি শুরু করতে চাই মোহাম্মদ নুরুল আমিনকে দিয়ে। আপনি যদি বলেন যে আমরা যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখলাম, এটার মধ্যে আমাদের বিশেষত ব্যাংকিং খাত নির্ভর আমাদের একটা অর্থনীতি আছে। এই যে ছোট ব্যবসায়ের কথা বললাম, যদিও সেটা কেউ খুব একটা বেশি করে বলে না, কিন্তু আমি মনে করি অর্থনীতিতে এই যে ছোট ছোট ব্যবসা, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার পরে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষতিগ্রস্ত আমরা সেটা নিয়ে কিছু আলোচনা করব, কিন্তু তার আগে আমরা বুঝে আসতে চাই ব্যাংকিং যেহেতু আমাদের অর্থনীতির প্রাণ, অর্থের লেনদেন, সেটাতে নানান ধরনের সমস্যা হয়েছে। বিশেষত আমরা দেখেছি যে ব্যাংকিং ট্রানজ্যাকশন বন্ধ, ইন্টারনেট না থাকায় ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো, যে সমস্ত রেমিটেন্স আসা বা এলসি খোলা টোলা, এগুলো সবই বন্ধ হয়েছিল। তার প্রেক্ষিতে একটা সমস্যা তৈরি হয়েছে। আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এটার প্রেক্ষিতে কী ধরনের সমস্যাগুলো আসলে ব্যাংক খাতে হয়েছে। ধন্যবাদ জনাব মঞ্জুর। আমরা এই আলোচনাটায় বসছি, সেটা অবশ্যই অর্থনীতি বিষয়ক, আমরা রাজনীতির বিষয়ে যাব না। তো ব্যবসা বাণিজ্য হচ্ছে প্রথম, দেন দ্বিতীয় পক্ষ হচ্ছে ব্যাংকিং সেক্টর। আমার মনে হয় ব্যবসা বাণিজ্য সম্বন্ধে হাতেম ভাই বললে হয়তো ভালো হতো, কিন্তু আমিও দ্বিতীয় পক্ষ হিসাবে, পার্টনার হিসেবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই দেশের প্রাইভেট সেক্টর লেড গ্রোথের সঙ্গে প্রাইভেট ব্যাংক বা ব্যাংক অ্যাজ এ হোল এটা এক পার্টনার ইন বিজনেস। এতে কোনো আমি নিজে কোনো সন্দেহ আমার নাই যে আমরা পার্টনার ইন বিজনেস। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন, আপনি যা যা ছোটো বা ক্ষুদ্রদের কথা উল্লেখ করলেন, সেই জন্য আমি এই প্রসঙ্গটাতে একটু আগে যাচ্ছি। বাংলাদেশের ইনফর্মাল সেক্টর হচ্ছে 85%, কোনো সন্দেহ নাই এটাতে। এটা এই রকম ফিগার নাহলে 82 হবে, নাহলে কম বেশি হবে। কিন্তু ইনফর্মাল সেক্টরের ইটস দি ড্রাইভার অফ গ্রোথ, ইকোনমির গ্রোথ। আর আমি যেটা বললাম, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইকোনমিতে এই সেক্টরগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। আমি ছোট্ট দিয়ে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমাদের যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের এক্সপোর্ট, নিটয়ের সহ, এর 1 টাকাও কিন্তু গভর্নমেন্টের কেউ প্রোডাকশন করে না। আমাদের যে যোগাযোগ ব্যবস্থা 95% চলাচল, সেটা বাস, কিছু কিছু ট্রেনও আমরা লিজে দিয়েছি, বিমান, রোড, নৌ লঞ্চ, এর মধ্যে সরকারের আমি জানি না 1-2% অংশ থাকতে পারে। খেয়াল করে দেখেন, রিমিটেন্সের জন্য যতগুলো লোক যায়, সরকার ক্লিয়ারেন্স দেন, পারমিশন দেন, সরকারের উদ্যোগে কতজন লোক যাচ্ছে, সেটা মালয়েশিয়ার উদাহরণ দেখলে আমরা বুঝতে পারছি যে কতজন লোক সরকারের থ্রুতে বিদেশ যেতে পারছে।
তাহলে আপনি দেখেন যে ড্রাইভার্স অফ গ্রোথ ইকোনমির এই বিশেষ বিশেষ জিনিসগুলো প্রাইভেট সেক্টর বা ইনফর্মাল সেক্টরই সলভ করছে। ঠিক সেইভাবে প্রাইভেট ব্যাংকও দেশের সংখ্যায় বেশি আসছে। হ্যাঁ, ব্যাংক সংখ্যা হয়তো আমরা অনেকে বেশি বলবো, কিন্তু ব্যাংক সার্ভ তো করছে, সার্ভিস দিচ্ছে। আমরা ব্যাংকের সঙ্গে 61 না হয়ে 11 হইলে আমরা বিগ ব্যাংক হতাম। আমাদের দেশে একটা বিগ ব্যাংক নাই। বিদেশে কিন্তু জাপানে তো বিশেষ করে মিৎসুবিশি, টোকিও এবং অন্য ব্যাংক জয়েন করছে তারা লার্জেস্ট ব্যাংক হওয়ার জন্য, লার্জার ইন দি ওয়ার্ল্ড হওয়ার জন্য। আমাদের সেইটা না করে আমরা ব্যাংকের সংখ্যা বাড়িয়েছি। যেটা আপনি যদি রিসেন্ট চাপটা ছাড়াও আমাদের যেই বিষয়গুলোতে কথা আমরা 2 বছর থেকে চাপে আছি, সেটি হচ্ছে ইনফ্লেশন, বিশেষ করে ফুড ইনফ্লেশন। 2 বছরে কিন্তু 10%-এর নিচে নামে নাই ফুড ইনফ্লেশন, যদি ইনফ্লেশনটা 10-এর নিচে। আপনি খেয়াল করে দেখেন রিজার্ভ এবং ডলারের প্রাইসের টানাটানিটা, এটা কিন্তু 1.5-2 বছর থেকেই আমরা ফেস করছি। আমরা সলভ করছি, আবার একটা উদ্যোগ নিচ্ছি। আমরা যেই ধরনের রেট ঠিক করার জন্য যেই উদ্যোগগুলো নিচ্ছি, সেই উদ্যোগগুলো যেমন ট্রলিং পেগ বলি বা অন্য যে কোনো বলি, লোকাল টাকার স্মার্ট রেট বলি, আমরা এতদিন এক্সপেরিমেন্ট করার পরে এখন আবার ফ্রি হয়ে গেলাম। ডলারের ক্ষেত্রে তাই ট্রলিং পেগ, আমরা সেগুলো শুনবো বিশেষত সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, আবার নতুন করে অনেকগুলো প্রশ্ন সেটা আমরা শুনবো। আমি একটু হাতেম ভাইয়ের কাছ থেকে শুনে আসি। আপনি যদি বলেন যে সাম্প্রতিক যে সংগ্রাম, আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সহিংসতা, সব কিছু মিলায়ে আপনাদের ব্যবসায় একটা প্রভাব পড়েছে, কি ধরনের প্রভাব পড়েছে, কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা, বিশেষত বায়ারের দিক থেকে আপনি একটু এক্সপ্লেন করেন। আমি আপনাদের এই অনুষ্ঠানে এর আগেও বলেছি যে বর্তমানে গার্মেন্টস সেক্টর যে পর্যায়ে আছে, টোটাল এক্সপোর্ট সেক্টরই যে অবস্থায় আছে, আমি বলেছি যে আইসিইউতে আছে। এটা এই ঘটনার আগেই বলেছি আমি। এই ঘটনাটা আমাদেরকে অনেক অনেক দূর পিছিয়ে দিয়েছে। কেন পিছিয়েছে? আপনি দেখেন 1 সপ্তাহ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বায়ারদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, তারা কিন্তু এই যোগাযোগের আগে আমাদের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল, যে অর্ডার প্লেস করার কথা, যোগাযোগ শুরু হওয়ার পরে কিন্তু এই অর্ডারগুলি আর আমরা পাই নাই। তার মানে ততক্ষণে সেগুলি অন্য জায়গায় প্লেস হয়েছে এবং তারা এখন বলছে না যে আমাদের এই অর্ডারগুলি কি দিবে না, কি বলছে ওয়েট অ্যান্ড সি। তার মানে আগামী যে সিজনটা আমাদের, মানে আগামী 6 মাস 7 মাসের যে পর্বটা আমাদের যাওয়ার কথা ছিল এই অর্ডারগুলি নিয়ে, সেই পর্বটা আমরা মোটামুটি আশা ছেড়ে দিয়েছি। এরকম একটা পর্যায়ে যদি হয়, তাহলে সামনের দিনটা আপনি একটু চিন্তা করেন, রপ্তানিটা কিন্তু বাড়বে না, কমবে। এবং আমরা একদিকে তো গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, মূল্য বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, সব কিছু মিলে আমরা এমনিতেই কিন্তু অবস্থা খুব খারাপ। তার মধ্যে যখন এই মধ্যে একটা ক্ষতি হলো, 7 দিনের 6 দিনের রপ্তানি বন্ধ গেল, এরপরে আবার পরবর্তী অর্ডার আমরা পাচ্ছি না বা পাবো না, এই শঙ্কা বা এই অবস্থাটা কাটায় ওঠা খুব কঠিন হবে। আমরা ফিরবো আপনার কাছে আলোচনায়, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট ক্লিপিং দেখে আসতে চাই। বিশেষত ব্যাংকিং সেক্টর যে এক ধরনের বন্ধ ছিল, 7 দিনে কোনো ধরনের ট্রানজ্যাকশন হয়নি, তো অনেকটা নির্ভরশীল ছিলাম আমাদের এমএফএস এর উপর, অর্থাৎ এই যে বিকাশ, নগদ, রকেট, এগুলো। আমরা একটু শুনে আসি যে আমাদের এই ক্ষেত্রে কি ধরনের ভূমিকা ছিল এবং কি হয়েছিল। আমরা একটু নগদের কাছ থেকে শুনে আসি, তারা কিছুটা সার্ভিস রেখেছিল। আমরা যাই। সার্ভিস যেগুলি আছে, যেমন মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ওদেরকে প্রায়োরিটি দিয়ে সার্ভিসটাকে ইনশিওর করা। কারণ আপনারা শুনবেন হয়তো শনিবার এবং রবিবার একটা বড় এমএফএস তার সার্ভিস বন্ধ করে দিয়েছিল, তো পুরো লোডটা আসলে আমাদের উপরে এসে পড়েছে। তো আমরা আসলে ইনশিওর করেছি যে ওই মোমেন্টে যাতে সার্ভিসটা ইন্টারাপ্ট না হয়, কারণ ওই সময় যদি সার্ভিস ইন্টারাপ্ট হয় মানুষ একটা প্যানিকে পড়ে যাবে, সেটা আসলে সরকারের জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে যদি মানুষের বাসায় কারেন্ট না থাকে, পানি না থাকে, মোবাইলে রিচার্জটা করতে না পারে। সো আমরা আসলে ওই সময় লোকবল বাড়িয়ে দিয়েছিলাম এবং এনশিওর করেছি যাতে সার্ভিস 1 মিনিটের জন্য সার্ভিস ডাউন না হয়। ব্যাংকিং নেটওয়ার্কটা বন্ধ হয়নি, আপনি এটিএম মেশিন থেকে টাকা তুলতে পেরেছেন। সমস্যাটা হয়েছিল এটিএম মেশিনে টাকা ঢোকাতে পারেন নাই বিভিন্ন ঘটনার কারণে। কারণ ব্যাংকিং নেটওয়ার্কটা পুরোপুরি লোকাল নেটওয়ার্ক। কিন্তু আমরা এমএফএসের বেলায় লক্ষ্য করলাম ওনারা ওনাদের আবার ডিএনএসটাকে রিজলভ করেছেন দেশের বাইরে গিয়ে, যার কারণে এমএফএসটা বন্ধ হয়ে গেল। ঠিক এইরকম করে যদি আমরা একটা লোকাল ইমেল সার্ভার রাখতে পারতাম, লোকাল ডিএনএস থাকতো, তাহলে আসলে
দেশের ভেতরের কিছুই বন্ধ হতো না, ইন্টারনেটের বিকল্প নাই, কিন্তু লোকাল নেটওয়ার্কটা চালু রাখা যেত। আমাদের যদি লোকাল নেটওয়ার্কটা প্রপারলি ডিজাইন হতো এবং পরিকল্পিতভাবে সেই ডিজাইনটাকে ফলো করা হতো। আমি নুরুল আমিন সাহেবের কাছে আসতে চাই। আপনি দেখেছেন যে এমএফএসটা আমাদের এখন জনপ্রিয় হয়েছে এবং প্রতিদিন 4,000 কোটি টাকা এমএফএসের মাধ্যমে লেনদেন হয়। তো এই যে অবস্থা, সেই জায়গাতে এই আমাদের ফেল করে গেছিল। আমরা বিকাশে টাকা পাঠাতে পারছিলাম না, রিচার্জ করতে পারছিলাম না মোবাইলগুলো, এরকম হয়েছে। আমরা দেখেছি যে গ্যাসের যাদের প্রিপেড মিটার বা বিদ্যুতের প্রিপেড মিটার, সেসব জায়গা রিচার্জ করা যাচ্ছিল না। একটা বড় মানুষ ভুগছিল নানানভাবে, বিদ্যুৎ ছিল না বাসায়, গ্যাস ছিল না বাসায়। আমরা এখানে একটা জিনিস বোঝা গেল যে আমাদের যে যত বেশি এইরকম ফরেন ইন্টারনেটের বেস যেগুলো, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কিছু জায়গায় যেমন নগদ সাপোর্টটা দিয়েছে, কারণ নগদের ইন্টারনেট না ইন্ট্রানেটটা ছিল, বা আমাদের আরটিজিএসের কারণে আমাদের কিছু তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে অনেক ব্যাংকের এটিএম বুথ আবার কাজ করেনি। এই জায়গাটা আপনি যদি একটু বলেন যে কি দাঁড়িয়েছে আমাদের। ধন্যবাদ। আমি এটা খুবই আপনাকে একটা কথা বলি, আমাদের যে ইন্টারনেটের যে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক কিন্তু 4টা জায়গায় আছে। এটা আপনারা জানেন, কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, আরও কোন কোন জায়গায় আছে। আর যেটা বন্ধ বললেন, কেউ কিন্তু ভিপিএনে চলে গেছেন, প্রাইভেট ওই যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যে কথাটা রাসেল সাহেব ডিএনএসের কথা বললেন, অল্টারনেটিভ একটা যে, তো রিডান্ডেন্সি সব জায়গায় থাকে। আমাদের ব্যাঙ্কগুলোতে অবশ্যই একটা রিডান্ডেন্ট লাইন থাকে, 1টা 2টা 3টা থাকে, আছে, থাকতেই হবে। আইটির নাহলে ডাটা নষ্ট হয়ে যাবে, ইয়ে করবে। দেন একটা ডিআরএস ডাটা রিকভারি সেন্টার থাকে বা ডিজাস্টার রিকভারি সেন্টার। ওই জিনিসগুলো কিন্তু ছিল কিন্তু আমরা ইন্টারনেটের কানেক্টিভিটির কারণে ওইগুলো কাজ করতে পারে নাই। এটিএম বুথে টাকা 2 দিনে অভাব পড়ার মতো আমি সিচুয়েশন মনে করি না। এটিএমে কমপক্ষে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইলো আমরা জায়গা মতো মানে 5, 10, 15 লাখ পর্যন্ত আমরা রাখতাম, কারণ বন্ধ বেশি হইলে ঈদের সময়ে, ফলে ওটার ক্যাপাসিটি সেভাবে আছে। আর ওটা নিরাপদও, কারণ ওটা আগুনও পড়ে না, এটা পিটাইলে, হাতুড়ি দিয়ে পিটাইলে ভাঙাও যায় না। তো ফলে সেই বিষয়টা, কানেক্টিভিটির যে বিষয়টা আপনি বললেন, ওই সময়ে আমি জানি না যে ডিজাস্টার রিকভারির এখানে আগুন লাগার ফলে কতটুকু হয়েছে আর কতটুকু সিদ্ধান্তের মাধ্যমে এটাকে বন্ধ রাখা হয়েছে, যোগাযোগটাকে বন্ধ রাখার জন্য করা হয়েছে কিনা, এটা নিয়ে এখন কিন্তু আলোচনা বিতর্ক চলছে। আপনার ব্যাঙ্কগুলোতে যারা কাস্টমার, আমি এটা একদম প্র্যাকটিক্যাল বলছি আমরা, সেটা হচ্ছে যে ব্যাঙ্কগুলোর আইসিটি ডিপার্টমেন্টের হেড বা অন্যরা জিজ্ঞাসা করলে বলা হচ্ছে এটা নাই কেন, ওটা নাই কেন। তারা তো সবচেয়ে ওয়ার্স্ট সাফারার। রিমিটেন্স যাচ্ছে না, এক্সপোর্টের যোগাযোগ, কানেক্টিভিটি, বিল পেমেন্ট, এগুলা ইমেল ডাউনলোড করা যায় নাই। ইচ্ছে তো আর কি বলা যাবে, ইমেল পাঠানো তো হয়তো গেছে কিন্তু ডাউনলোড করা যায়, পাঠানো যায় না। ফলে হচ্ছে কি, ব্যাংকিং তো এখন আমরা দেশ স্মার্ট হচ্ছি, আর ব্যাংকিং তো এটা আগে থেকেই স্মার্ট। ব্যাংকিংয়ের অনেক কিছুই এখন কিন্তু পেপারলেস। আমরা ক্যাশলেস হওয়া স্বপ্ন থেকে বাদ দিয়ে শুনবো সেটা, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত অর্থনীতি নিয়ে। আমরা বিরতির আগে নুরুল আমিন সাহেবের সঙ্গে কথা বলছিলাম, আপনার কাছ থেকে শুনবো। তবে তার আগে আমরা একটা ছোট্ট ক্লিপিং দেখে আসতে চাই, যেগুলো মূলত আমাদের যে ই কমার্স, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা আমরা একটু শুনে আসি। আমার প্রতিষ্ঠানের নিজস্ব ডেডিকেটেড ডেলিভারি বয় রয়েছে। আন্দোলনের কারণে তারা যখন মাছ মাংসের সেই ককশিটগুলো নিয়ে ডেলিভারি দিতে যাচ্ছিল, বিভিন্ন এরিয়াতে কিন্তু তারা বাধার সম্মুখীন হচ্ছে। তো এটা একটা সময় কিন্তু আমাদের কাছে রিস্ক মনে হলো, যার জন্য ইন্টারনেট বন্ধ হবারও 4-5 দিন আগে থেকেই কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।
যখন আমরা ইন্টারনেট ফিরে পেলাম তখনও কিন্তু আমরা সাথে সাথে আগের অবস্থানে ফিরে যেতে পারিনি, কারণ আমাদের সকল পোস্টের ওভারঅল রিচ কমে গেছে, আমাদেরকে বারবার পোস্ট দিয়ে দিয়ে রিচ বাড়াতে হচ্ছে, এবং এটাতেও আমার কাছে মনে হয় একটা দীর্ঘ সময় লেগে যাবে সেই আগের অবস্থানে ফিরে আসতে। ডলারের রেট বেড়ে গেছে, যেটা আমাদের মতো উদ্যোক্তাদের জন্য একটা কি বলবো চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে সব থেকে ধস আসলে আমাদের ই কমার্স উদ্যোক্তা, এফ কমার্সের উদ্যোক্তাদের বেশি হয়েছে, কারণ এফ কমার্সে বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা কাজ করছেন, যাদের ভিতরে এমন অনেক আছে যে আজকের দিনের আর্নিং দিয়ে সে আগামীকালকে বাজার করছে। তাদের মূলধন অনেক ক্ষুদ্র, অনেক ছোট ছোট মূলধন নিয়ে তারা কাজ করেন এবং তাদের অনেক র ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গিয়েছে। এই ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে প্রায় 6 মাসেরও বেশি সময় লাগবে বলে আমি মনে করছি। তবে যেহেতু ফেসবুক এখন ঠিক হয়ে গিয়েছে, এখন তারা আবার কাজ শুরু করছেন, আমরা চেষ্টা করছি তাদেরকে আরো সাপোর্ট দেওয়ার জন্য। তবে তাদেরকে প্রপার ই কমার্সে নিয়ে আসার চেষ্টা আমাদের সর্বাত্মক থাকবে। আমি হাতেম ভাইয়ের কাছে আসবো। আপনাদের দাবিগুলো আসলে আমরা জানি, মিডিয়াতে আসে। পোশাক খাত বলেন, আমরা যদি বলি আমাদের বড় বড় রপ্তানি, আমাদের লেদার সেক্টর যদি বলেন, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, সেখানে একটা বড় ইনভেস্টমেন্ট হয় এবং সেটা সবার নজরে পড়ে। তাদেরকে কিন্তু কেউ নজরে আনছে না। এটা আমরা পরে আরেকটা দেখব যে এপ কমার্স বা ফেসবুক কেন্দ্রিক যে ব্যবসাটা হয়, সেটা কিন্তু এখন ক্ষুদ্র পর্যায়ে হলেও সেটা যে টোটালটা দেখেন হিউজ এবং অনেকের সংসারের উপর নির্ভর করে। তো সেটা আমরা কিছুটা দেখলাম, সেটা আরও একটু দেখব পরে। কিন্তু আপনার কাছে শুনতে চাই যে আমরা দেখছিলাম যে বড় বড় কোম্পানি, ইভেন আমি একজন আমার বন্ধুর কাছ থেকে শুনছিলাম যে বাইরে থেকে অর্ডার দেওয়ার সময় সে ওভার দ্য ফোন কিছু কথা বলেছে এবং কোথায় তোমাদের নিকটবর্তী কোন দেশে তোমরা গিয়ে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারো। আমরা শুনেছি সীমান্তে বসে কমিউনিকেশন করছে। আপনার কি কোনো যোগাযোগই রাখতে পারেন নাই ওভার দ্য ফোন বা বায়ারদের সঙ্গে? কি কোনোই যোগাযোগ ছিল না? আমি বৃহস্পতিবার থেকে যখন সব বন্ধ হয়ে গেল, শুক্রবার দিন চেষ্টা করলাম আবার ফোন কথা বলতে, পারলাম না। শনিবার দিন হঠাৎ জার্মানিতে আমি একবার একটু কানেকশন পাই আর এরপরে আবার বিচ্ছিন্ন হয়ে গেল। এইভাবে কন্টিনিউয়াসলি আবার ফোনও কিন্তু আমরা আর কথা বলতে পারিনি। এবং ইন্টারনেট তো নাই। ইন্টারনেট যখন পরবর্তীতে চালু হলো তখনও কিন্তু আমরা আমাদের মেইলগুলি ডাউনলোড করতে পারছিলাম না। বিশেষ করে বায়ার যে কোনো ফাইল পাঠাইলে অ্যাটাচমেন্ট দিলে সেই অ্যাটাচমেন্ট কোনোভাবেই ডাউনলোড হচ্ছিল না। তো এই পরিস্থিতিতে আমি যেটা বলছিলাম যে কেন আমরা এই ক্ষতিগ্রস্ত এবং আমরা 6 মাসের আমাদের যে কিস্তির ইয়েটা স্থগিত চেয়েছি, কেন চেয়েছি না, ওই আলোচনাটা আমরা পরে শুনবো। আমরা যদি একটু এর পরে যে যোগাযোগটা হয়েছে, যোগাযোগটা যখন হলো আমরা মেইল দিলাম যে বন্ধের আগে যে কথাবার্তা হলো, চূড়ান্ত ফাইনাল হলো, ওটির পিও শিটগুলি দাও আমাদের, বলেছে ওয়েট অ্যান্ড সি। তার মানে আমরা ধরে নিলাম যে ওই ওয়েট অ্যান্ড সির মধ্যে এখনও আছি, তার মানে ওই অর্ডারগুলি অন্য কোথাও প্লেস হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত তারা আমাদেরকে বলছে না পরবর্তী কোন অর্ডারটা আমাদেরকে কখন দিবে। আমরা কিন্তু এখনও কোনো কিছু পাচ্ছি না। তারা বলছে যে আমরা দেখছি, আমরা করতেছি। তো তারা এখন বাংলাদেশের পরিস্থিতিটা অবজার্ভ করতেছে এবং সামনে তারা এইটা আশঙ্কামুক্ত হতে চায় যে অর্ডারগুলি প্লেস করলে আমরা যথাসময়ে যথাযথভাবে এগুলি দিতে পারবো। কারণ শঙ্কার কারণ অনেকগুলি, অতীতে তো অনেকগুলি কারণ ছিলই, গ্যাস বিদ্যুতের সংকট। এর মধ্যে যখন এই সংকটগুলি তৈরি হলো তখন নতুন করে তাদেরকে আরও কিন্তু শঙ্কায় ফেলে দিয়েছে, যার ফলে তারা কিন্তু এখনও আমাদেরকে ক্লিয়ার কোনো কিছু কথা বলছে না। কিন্তু ম্যাক্সিমাম হয়তো দু একজন হয়তো অর্ডার প্লেসের নিয়ে কথা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তারা বলতেছে ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, না কিন্তু আমার একটা আর্গুমেন্ট থাকলো, আমি নিশ্চয়ই নুরুল আমিন সাহেবের কাছ থেকে ফিরে আপনার কাছ থেকে শুনতে চাইবো। সেটা হলো, আমরা এতদিন ধরে যে বায়ারদের কাজ করছি তারা তো আমাদেরকে ট্রাস্ট নিয়েছে এবং আমাদের দেশে এই রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক আন্দোলন আমরা অনেক দিন ধরে দেখি। যদি বলি সেই এরশাদের পরবর্তী সময়ে যতগুলো রাজনৈতিক সংঘাত হয়েছে, এরকম অসহযোগ আমরা যদি দেখি, এই যে বিভিন্ন সময় টানা অসহযোগ আন্দোলন চলেছে, ভাঙচুর চলেছে, নৈরাজ্য চলেছে, আবার করোনার একটা সময়, সবগুলো মিলাই আমাদের তো বায়ারদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের তৈরি হয়েছে। সেটা কি খুব হয় কিনা আমি শুনবো আপনার কাছে। তবে না, আমি পরে শুনবো ফিরে এসে নুরুল আমিন সাহেবের কাছে যদি আমি শুনি
আমরা দেখি যে এই ব্যাংকিংয়ের বাইরে একটা বড় গোষ্ঠী আমাদের তৈরি হয়েছে, মানে ফর্মাল যারা চাকরিকে তারপরে ফ্রিল্যান্সাররা, এবং তারা আমাদের শিক্ষিত জনগোষ্ঠী। আপনি জানেন যে অল্প কিছু সরকারি চাকরি, এবং গত 13-14 সালে পরে আসলে আমরা দেখি না যে চাকরির ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হচ্ছে। আমরা যে বিডি জবস দেখি বা অন্য অন্য জায়গাগুলো দেখি, চাকরির জায়গাটা সীমিত হয়ে আসছে। আমি মনে করি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গাটা, এটা একটি বড় জায়গা। তো ফ্রিল্যান্সাররা আমাদের ইকোনমিতে একটা বড় কন্ট্রিবিউট করছে। এই সাম্প্রতিক এই সহিংসতা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বলেন, সেটাতে আমরা যা দেখলাম যে তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কিভাবে দেখেন? অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোনো সন্দেহ নাই। আপনারা 2-4-10টা তো সাকসেস স্টোরি জানেন। মধুপুরের এক ছেলে মাসে 2 লাখ টাকা কামাই করে এই ফ্রিল্যান্সিং করে। দেন নেত্রকোনা বলেন, গ্রামের অনেক জায়গায় এই জিনিস। আর ঢাকা শহরে তো আছেই, ফ্রিল্যান্সিং আছে। আমাদের ওরা যে বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং যে বিষয়, এই বিষয়গুলো তো বাংলাদেশে গ্রোয়িং। এটা ইয়ংরা যে সবাই যে চাকরি করবে অথবা অন্য ব্যবসা করবে, তারা কিন্তু এই লাইনে, যেহেতু তারা আইটিতে মোটামুটিভাবে এক্সপার্ট হয়ে বেরোচ্ছে, এটা করছে। এইটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষুদ্রদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এই ইন্টারনেট বেসড, যারা এই ধরেন ওই যে আপনি যেটা বললেন ফেসবুক বা ই কমার্সের, এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দোকানপাট তো যা হয় বা অন্য প্রোডাকশনের ক্ষেত্রে যা হয়, হকারদের ক্ষতি হয়েছে, সবাইরই ক্ষতি হয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ধরনের সময়ে এই ক্লাসটাই সবচেয়ে বেশি এফেক্টেড হয়। আমাদের ভাইয়েরা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস এই ক্ষতিটা কাটায় ওঠার জন্য প্ল্যান প্রোগ্রাম এখনই করতে পারবেন। ওর তো দিন আনে দিন খাওয়ার যার অবস্থা, তার তো প্ল্যান হইলেও হয়তো 1 দিন 2 দিন 1 সপ্তাহের প্ল্যান। ফলে সে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু পুরোটা তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ক্ষুদ্রদের ইম্প্যাক্টটাই সবচেয়ে বেশি। এক। দ্বিতীয় হচ্ছে যে ব্যাংকিং সেবা বা যেটা পাওয়ার কথা, ব্যাংক এখন ব্রাঞ্চের বাইরে উপশাখা করেন, এজেন্ট ব্যাংকিং করেন। সেই এজেন্ট ব্যাংকিংগুলোকে কিন্তু তারা এই ধরনের কাজে এই লোকগুলোকে সাহস দেওয়ার মতো, ভরসা দেওয়ার মতো অবস্থা করতে পারছেন না। আপনি এজেন্ট ব্যাংকিংয়ের ডিপোজিটের সাইজ যদি দেখেন, তার 5%ও ইনভেস্ট হয় না ওই এলাকায়। তাহলে আপনি যে এই স্মার্ট ব্যাংকিং করবেন অথবা আপনি যে সেবা ছোটদেরকে দিবেন, সেটার জন্য ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংক এই পারমিশনগুলো সেই জন্য দিচ্ছে। কৃষি শাখা বলে, উপশাখা বলে, সাব ব্রাঞ্চ বলে, এই এজেন্ট ব্যাংকিং বলে। তো ফলে ছোটদের ক্ষেত্রে আপনি যখন যাবেন, এই ই কমার্স না শুধু, অন্যান্য ছোটরাও কিন্তু এই ক্ষেত্রে এফেক্টেড হয়েছে। আর ব্যাংকের বড়দের জন্য হ্যাঁ কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। যেমন ওনারা 1 সপ্তাহের জন্য পোর্ট ড্যামারেজের কি একটা অংশ শিপিং মিনিস্ট্রি মাফ করেছে। ব্যাংক হয়তো 2% ইয়েতে ওনাদেরকে হয়তো কিছু ঋণ চাইছেন, বাট দিবেন কি না। ইনসেন্টিভ বলে একটা বিষয় কিন্তু গতবার বেশ ভালো কাজ করেছে এবং অনেকেই এটা ফেরতও দিয়েছেন। ফলে এই ধরনের বড় স্কিমগুলো এনাদের জন্য আসবে, কিন্তু হাউ ক্যান ইউ রিচ ওই লোকগুলোকে আপনি রিচ করবেন? আমরা ফিরবো সে আলোচনায়, কিন্তু তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান। আমরা আলোচনা করছি সাম্প্রতিক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত অর্থনীতি নিয়ে। আপনারা জানেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক নিবেদিত এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত অর্থনীতির বিষয় নিয়ে কথা বলছি। এই বিষয়ে আমরা একটা ছোট্ট ক্লিপিং দেখে আসতে চাই। আমরা বলেছিলাম যে ফেসবুকে বা কমার্স, ফেসবুকের মাধ্যমে আমাদের বেশ কিছু শিক্ষিত জনগোষ্ঠীর মানুষ তারা ব্যবসা করেন, বিশেষত মহিলারা করেন। আমি শুনেছি আমার এক বন্ধু করোনায় মারা যায়। সেই বন্ধুর যে ওয়াইফ, সে বন্ধু বড় চাকরি করত, কিন্তু ওইভাবে সঞ্চয়টা ছিল না। তার বন্ধুর ওয়াইফ কিছু রান্না করে ঢাকা শহরে নানান জায়গায় এটা বিক্রি করত ফেসবুকের মাধ্যমে। তো একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে এই খাবারটাও তো সাপ্লাই দিতে হলে সেই যে মোটর বাইক নিয়ে যারা খাবার পৌঁছে দেয় বা সাইকেল নিয়ে, তাদেরকেও পাওয়া যায়নি। তো একটা করুণ পরিস্থিতির মধ্য দিয়ে তারা কিন্তু গেছে এবং অনেকের ঘরে
মানে রান্না করার মতো প্রয়োজনীয় সামগ্রী ছিল না। তা আমরা ঠিক অতটা মানে মানবিক জায়গা থেকে না দেখলেও যদি অর্থনৈতিক জায়গা থেকে দেখি, তাহলে কি দাঁড়ালো ফেসবুক বা এফ কমার্সের চেহারাটা এই বন্ধ অবস্থায়, সেটা একটু দেখে আসতে চাই, আমরা শুনি। বিজনেস করি, তারা আসলে অনলাইনে কোনো কাজ করতে পারছিলাম না, অনলাইন পুরোপুরি বন্ধ ছিল, আমাদের বিজনেস বন্ধ ছিল। বিজনেস বন্ধ হয়ে যাওয়াতে আমাদের আসলে যেই মালামাল আমরা সংরক্ষণ করেছিলাম যে কাস্টমারদের উদ্দেশ্যে, সেই মালামালটা আমরা প্রদর্শন করতে পারিনি, সেই জায়গা থেকে আমাদের সেল হয়নি। আমরা পুরোপুরি এই 10 থেকে 15 দিন সেল ছাড়া ছিলাম। অনেকের আসলে বুস্ট রানিং করা ছিল, তো তাদের বুস্টের টাকাটাও ফেসবুক কেটে নিয়েছে, কারণ তখন বুস্টটা অফ করা যাচ্ছিল না এবং এই টাকাটা ফেসবুক ফেরত দিবে না। তো সেই জায়গা থেকেও আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। বিশেষ করে আমরা যারা নারী উদ্যোক্তা, আমরা তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একসাথে করে অনেক দিন পর্যন্ত মানে অনেক শ্রমের পরে এই পর্যায়ে এসেছি। আসলে আমরা যেসব প্রোডাক্ট সেল করি সেগুলো আসলে লাইফস্টাইল প্রোডাক্ট। তো আমরা ড্যানিম ব্যাগ বানাই যেমন, তো এগুলা হচ্ছে কি মানুষ কখন কিনে, যখন আপনার মন ভালো থাকবে, আপনার সবকিছু মানে আমরা সবকিছু মিলে একটা ভালো মানসিক অবস্থার মধ্য দিয়ে যাব তখনই। তো অনলাইন প্ল্যাটফর্মটা খোলা থাকলেও সেলটা একটু কমতো, একদম 100% আগের মতো থাকতো না। সেক্ষেত্রে মানে আমাদের নেটওয়ার্কটা না থাকার কারণে আরো কমে এসেছে। আমরা শুনলাম যে আলোচনাটি আপনি করছিলেন, সেটা নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। আমি হাতেম ভাই যেটা বলতে চাচ্ছিলেন, আমি মানে উনার কথার প্রেক্ষিতে আপনাদের মানে বায়াররা এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কটা কি তারা এই ছোট এক সপ্তাহের তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই কি আমাদের সেটা নষ্ট হয়ে যাবে? না, বিষয় নষ্ট হয়ে যাবে না, কিন্তু তার তো মাল দরকার। তো যখন দেখবে যে এই সময়ের সংখ্যা, তাহলে এই সময়ের অর্ডারটা অন্য জায়গায় দিবে। হ্যাঁ, আমাদের প্রতি তাদের আস্থা আছে, কারণ দীর্ঘদিন করি, তারা জানে, তারা আমাদের অবস্থা সম্পর্কে জানে। তো তারা হয়তো ভাবছে ঠিক আছে, পরিস্থিতি যখন এখন বাংলাদেশে ঘোলাটে, এই মুহূর্তে অর্ডারগুলি ভিয়েতনামে দাও, কম্বোডিয়া দাও, বা ইন্ডিয়াতে দাও, অন্যখানে দাও। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আবার বাংলাদেশে যাবে, মানে একবারে যে চলে যাবে তা বিষয়টা তা না। হ্যাঁ, যেটা পরিস্থিতি, যেটা আপনার মনে আছে নিশ্চয়ই, শ্রীলঙ্কার পরিস্থিতির যে গৃহযুদ্ধ এবং সব পরিস্থিতির কারণেই কিন্তু একসময় টোটালি শ্রীলঙ্কা থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশ আসছে। সেই পরিস্থিতিতে হয়তো যাবে না, তারা হয়তো সাময়িক এখন বা সেই অবস্থাও ওয়ার্ল্ডে আর কারণ নাই। আমাদের যে শক্তিশালী গার্মেন্টস সেক্টর, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সবই আছে আমাদের, তো সাময়িক হয়তো তারা আমাদেরকে, আমরা বারবার যেটা বলতে, এই সিজন নেক্সট যে সিজনটা, আমরা একটা সিজন মিস করব, এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে বড় ক্ষতি। এবং দেখবেন আজকে যদি আপনি WTOর রিপোর্টটা দেখেন, আমি যেটা বারবার বলে আসছিলাম যে আমাদের রপ্তানি যে কমেছে, WTOর রিপোর্টও কিন্তু $38.2 বিলিয়ন তারা রিপোর্ট দিয়েছে এই গত শেষ অর্থ বছরে। যদিও এখানেও বাংলাদেশ ব্যাংক বা বলেছে যে 42 বা এরকম কিছু বলেছে। তো যাই হোক, তো এই জায়গাটাতে এবং বিশ্ববাজারে যে আমাদের যে শেয়ার, রপ্তানির যে শেয়ার, যেটা আগে 7.5-এর উপরে চলে গেছিল, এটা আজকে WTO রিপোর্টে দেখলাম এটা 6.38। চায়নাও কমে আসছে, চায়না 33-এর উপরে ছিল, এটা 31 পয়েন্ট কত হয়েছে। আবার ভিয়েতনামও কিন্তু 6-এর উপরে গেছিল, তাদের ইয়েটা কমেছে কম, তারা 5.98% বিশ্ববাজারে শেয়ারে আছে এখন। তো এই যে বাংলাদেশের যে কমেছে, এই কমটা কিন্তু সামনে অব্যাহত থাকবে, এবং এই সিজনটা আমরা যখন মিস করব, তো তখন আগামী 6 মাসেরও একটা মানে এই কমের মধ্যেই কিন্তু আমাদের থাকতে হবে। যার কারণে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে কিস্তি পরিশোধের আমরা ওই আলোচনাটা, আপনাদের যে দাবি সেটা নিয়ে শুনবো, তবে তার আগে নুরুল আমিন সাহেবের কাছে শুনে আসতে চাই। আমাদের ব্যাংকিং খাতে এই যে আমরা যেটা প্রথমে দেখলাম বা বেসিস বলল, যে হয়তো নিজেদের ইন্টারনেট নাই, ইন্টারনেট যাদের আছে তাদের ক্ষেত্রে আমাদের ব্যাংকিং সেক্টর কি সেই জায়গায় রেডি হচ্ছে না? মানে কতদূর তারা রেডি হয়েছে বা কি? ইন্টারনেটের ডিপেন্ডেন্সটা এত বেশি, সেখানে ইন্টারনেট করার জন্য তার যে একটা সার্ভার স্টেশন লাগবে, সেটা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি কোনো ব্যাংক করেনি। কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো তার স্পেসিফিক কিছু থাকতে পারে, কিন্তু আপনি যেটা বলছেন যে উইদিন দি ব্যাংক, ইন্ট্রা বলতে তো আমরা উইদিন দি সিস্টেম না, উইদিন দি ইনস্টিটিউশন যেটা হয়, কিন্তু সেইটার জন্য এই দেশের ব্যাংকগুলো কিন্তু আমরা কতগুলো
শেয়ার নেটওয়ার্ক দেখেছিলাম এটিএম বুথে, সেগুলো কি কাজ করে না? নিশ্চয়ই আপনি একখানে টাকা আরেকখান থেকে তুলতে পারেন, এই জিনিসগুলো তো আছে, কিন্তু আমরা ডিপেন্ডেন্সটা ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যান্ডের উপর হওয়ার কারণে সবার ক্ষেত্রেই ব্যাপারটা মানে ইকুয়াল ব্যাপার হয়ে গেছে, কেউর জন্য স্পেশাল কিছু থাকে নাই। আমি জানি না আমাদের নগদ কোন জায়গা থেকে এটা বাইরের থেকে কোনোভাবে কোনো এটা করছেন কিনা বা করতে পারছেন কিনা, কিন্তু এটা আসলে এখন ভাবার বিষয় আছে। আপনি ইন্টারনেট যখন যাবে না, ইন্টারনেটেরও আমাদের দেশের সিস্টেম ব্যাঙ্কগুলো ইন্ডিভিজুয়ালি নেয় নেই। এমনিতেই ব্যাঙ্কগুলো হার্ডওয়্যার কেনার পক্ষে যতটা করে, সফটওয়্যার যেটা দেখা যায় না বা সিকিউরিটি যেটা বোঝা যায় না, ওটার ক্ষেত্রে অতটা অ্যাটেনশন হয়তো দেন না। বাট তারপরেও আমাদের দেশে এখন কিন্তু এই ধরনের ক্রাইমগুলো তুলনামূলকভাবে কম। আমাদের বাংলাদেশ ব্যাংকের ওই রিজার্ভ হেস্টের পরে এই জিনিসটা কিন্তু আরও বেশি অ্যাটেনশন এখন দেওয়া হচ্ছে, এবং এর পরে কিন্তু এরকম বড় বিপর্যয়ের কোনো খবর পাওয়া যায় না। দ্যাট ইজ এ সাকসেস। এখনকার যে সিচুয়েশন, এই বন্ধ হওয়াটা না হওয়ার জন্য যে ব্যবস্থাটা রাসেল সাহেব বললেন, সেই রকম কান্ট্রি ওয়াইড একটা ইন্ট্রা, নট ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স। না, কিন্তু সেটাও তো একটা মানে ওয়্যারিং যোগাযোগ না ছাড়া হবে না। সেইটাও তো কার কন্ট্রোলে থাকবে? এটা হচ্ছে, আপনি কি এখন আপনি জানেন ইন্টারনেট কে কন্ট্রোল করে ওয়ার্ল্ডে? কেউ কারোর নাম বলতে পারবে না, কিন্তু হচ্ছে তো, আপনিও পে করছেন, সবাই পে করতেছে, সিস্টেম কাজ করতেছে, কিন্তু এটার মালিকানা কার কাছে ওই রকম না। কিন্তু ওই প্রাইভেটের ওটা যদি অনলি ফর মাই কান্ট্রি করতে হয়, যেটা করলে আমার রিয়েল উপকারটা হবে, ব্যাংকিং এবং বিজনেস লিঙ্কটা নষ্ট হবে না, ই কমার্স এফ কমার্স নষ্ট হবে না, সেইটার চিন্তাটা করা দরকার। এবং সেটা কীরকম ব্যয়বহুল হলে সরকার করতে পারেন না, আমি ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্সি থেকে বা আমি আমার লাইন কাট করে দেব না, আমরা কাজ করার জন্য যা করা দরকার সেটা আমরা করব। এটা আমার মনে হয় ভুল থেকে তো অনেক সময় শেখা হয়, এটা আমার মনে হয় সেই দিকে চিন্তা করা দরকার। আমরা আসবো আবার আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে আপনাদের দাবিটা, সেটা যদি বলেন, মানে আপনারা, আমি যতটুকু পত্রিকায় দেখেছি 2%, তো আপনি যদি সেটা বলেন। তারপরে আমরা এই পরিস্থিতি, যেমন আমাদের যে শিপমেন্টগুলি নর্মালি কি হয়, আমরা শিপমেন্টগুলি করে ডকুমেন্টস ব্যাংকে দিয়ে আমরা ব্যাংক থেকে টাকা নিই, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ফেল করছি। তাহলে জুলাই মাসের বেতনটা যদি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু শ্রম অসন্তোষ কিন্তু হতে পারে। আর এখন এই সময়ে এই যে কোনো প্রকার অসন্তোষটা এটা খুব সেন্সিটিভ, কিন্তু এটা অন্যদিকে টার্ন নিতে পারে। এবং যারা দুষ্কৃতিকারী, যারা বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে কাজ করছে, তারা তখন এই সুযোগটা নিতে পারে। তো সেই জন্য আমরা বলেছি যে শ্রমিকদের অন্তত যাতে আমরা সবাই বেতনটা দিতে পারি, আমরা এর আগেও তো সরকার আমাদেরকে দিয়েছেন, তো আমরা 1 বছরে আমরা 2% ইন্টারেস্টে 1 বছর এটা ফেরত দিয়ে দিব। এটা একটা আমাদের বলেছি জুলাই মাসের বেতনটা দেওয়ার জন্য। দ্বিতীয়ত বলেছি যে আমরা যেহেতু আমরা 6 মাসের যে সামনের সিজনটা মিস করছি, আমাদের পক্ষে যে মানে এই যে ইনস্টলমেন্ট, ঋণের কিস্তি পরিশোধ, এটা কোনোভাবেই সম্ভব না দেওয়া। তখন আরো কিন্তু পরিস্থিতি খারাপ হবে। আমার একটু ছোট্ট একটা বক্তব্য আছে বা আর্গুমেন্ট আছে। আর্গুমেন্ট হচ্ছে, আমাদের এত বড় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এত ধরনের ইনভেস্টমেন্ট, আমাদের এই 7 দিনের প্রেক্ষিতে আমরা এরকম ঝুঁকিপূর্ণ হয়ে গেল, তাহলে টেকসই ইন্ডাস্ট্রি বা টেকসই, আমি আপনার আলোচনাটা শুনবো, কিন্তু তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজিক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত অর্থনীতি নিয়ে। মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছ থেকে একটু শুনে আসি যে সাম্প্রতিক আন্দোলনে আমরা একটা বড় অর্থনীতির জন্য একটা বিপজ্জনক দিক দেখি। একটা তো আমাদের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে বা অর্থনীতিতে যে চাপটা আমরা দেখেছি, যে মূলত সেটা বাইরে থেকে, মানে বৈদেশিক বিনিময় থেকে এসেছে। এবং তার মধ্যে একটা হলো আমাদের এক্সপোর্ট আর্নিং, এক্সপোর্ট ইম্পোর্ট বোথ, এবং আরেকটা হলো রেমিটেন্স, যা অর্থনীতিকে একটা নতুন অ্যাসেট দেয়, যেটার ভিত্তিতে আরও কিছু। আমরা দেখলাম যে এই পরিস্থিতির মধ্যে আমাদের প্রবাসে যে সমস্ত ভাই বোনেরা থাকেন, তারা এক ধরনের ক্যাম্পেইন করছেন যে রেমিটেন্স তারা পাঠাবেন না। আমি জানি না, হয়তো তাদের দেশপ্রেমের জায়গা থেকে তারা এটা নতুন করে চিন্তা করবে, কারণ কেবলমাত্র সে তার অর্থনীতি, তার পরিবারকে টাকা পাঠান না, তার দেশের মানুষও তাকে তার
নিশ্চয়ই সে ফিল করে বলেই দেশপ্রেমটা আছে বলেই তারা বলে, সো সে জায়গায় নিশ্চয়ই পুনর্বিবেচনা করে। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছি যে আরব আমিরাত থেকে এরকম আন্দোলন সংগ্রাম করতে 57 জন 10 বছর 11 বছর এবং যাবজ্জীবন হয়েছে এবং তাদেরকে ওই সাজা শেষে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই যে রেমিটেন্স নিয়ে নতুন আলোচনা এসছে এবং দেখেছি যে জাস্ট শেষ সপ্তাহে জুলাইয়ের এই রেমিটেন্স প্রবাহটা কমে গেছে। আপনি কিভাবে দেখছেন বা বিশ্লেষণটা কি হতে পারে? থ্যাংক ইউ। আমরা কিছু আবেগের বিষয় বাংলাদেশি প্রবাসী ভাইদের কাজ করেছে, বাট আবুধাবির আইন আর লন্ডনের আইন একরকম না। লন্ডনে শান্তি অনুভব আপনার রাস্তায় যে কোনো সময় যে কোনো লোক বেরোতে পারে, কিন্তু আবুধাবিতে হয়তো সেই আইনটা নাই। ওরা ওই দেশের আইনটা এইভাবে ভঙ্গ করেছেন। বাট ওয়ার্ল্ডের অনেক সিটিতেই কিন্তু ইউরোপ এবং আমেরিকার অনেক সিটিতে এটা হচ্ছে। এটা হলো একটা আবেগের ব্যাপার যে এখানে কি হচ্ছে। আর বিশেষ করে আবেগের জায়গাটা হচ্ছে সাধারণ ছাত্র হওয়ার কারণে। পলিটিক্যাল পার্টির ব্যানারে এই দেশে তো কত হরতাল কত কিছু হয়েছে, সেটা তারা মনে করছে ওটা আদর্শিক ব্যাপার, ওটা ওদের স্বার্থের ব্যাপার, এরকম মনে করতে পারে। কিন্তু এটা সাধারণ ছাত্র হওয়ার কারণে এটা কোনো যেহেতু ব্র্যান্ড না, পার্টির ব্যানার না, সেই জন্য এটা একটা আবেগ ওখানে কাজ করছে। এটা একটা হ্যাঁ, যেই কথাটা বলছে পাঠাবো না, এটা শেষ কথা নয়, ওটা ওই সময়ের আবেগ ওখানে কাজ করেছে। আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দেই। গত মাস থেকে জুন মাস থেকে এখানে 63 কোটি কম আসছে। জুন মাসে ছিল 254 কোটি, এখানে আসছে 191 কোটি। আর গত জুলাই থেকে কিন্তু খুব একটা কমে নাই। গত জুলাই মানে গত 23 সালের জুলাইতে আসছে এটা 197, আর এখন আসছে 191। তো কাজেই ওই দিক থেকে হয়তো এটা সিরিয়াস না, কিন্তু এই আবেগটা বা এই যে প্রতিক্রিয়াটা, এইটাকে আমি সিরিয়াস দেখতেছি। এইরকম কথা তো খুবই স্বাভাবিক, এরকম কথা আর কখনো বলা হয় নাই। এই যে একটা মানে এই কথার সূত্রপাত হলো, এটা যে কোনো সময় যে কেউ উচ্চারণ করার জন্য এই কথাটা মনে হবে। আমার ভয়টা হচ্ছে ওই সামনের দিকের এই দিনগুলোর জন্য। আর আশা করি না যে তারা টাকা পাঠাবে না, কারণ হচ্ছে এই লো টিকেটের লোকগুলো এই টাকা বেশি পাঠায়। আমাদের হোয়াইট কলাররা তো ওই বেগমপাড়া করেন আর বিদেশে থাকার একটা ব্যবস্থা চিন্তা দিয়েই ওনার বিদেশ যাত্রা বা বিদেশ ব্যবস্থা, যে একটা বাড়ি কোথাও না কোথাও। কিন্তু এই লোকগুলো আবার দেশে ফিরে আসবে, এই লোকগুলো চাচ্ছে তার পরিবার, তার সন্তান, তার মা বাবা ভালো থাকুক। এখন ওই মূল্যবোধ গ্রামের লোকের মধ্যে এটা কাজ করে। টাকা পাঠানো কোনোদিন বন্ধ হবে না। এটা কি ফর্মালে আসবে না ইনফর্মালে আসবে, সেটা হলো কথা। আমাদের ফর্মালে আসাটা আমরা চাই। এই ক্ষেত্রে আমাদের সার্ভিস দ্রুত হইলে কিন্তু গত কয়দিনে টাকাটা রেমিটেন্স ব্যাংকের থ্রুতে হয়তো আসতো, হয়তো $200 কোটি আসতো। কিন্তু আমরা যে এক সপ্তাহ যেই অবস্থায় ছিলাম, এক হচ্ছে ওই যা বললাম আবেগ, আরেকটা হচ্ছে যে আমাদের সিস্টেম, ব্যাংকগুলো তো ওই সিস্টেমটা খুলতে পারে নাই। ফলে ব্যাংকে পাঠাইলে এসে যদি মনে করে কালকে ব্যাংক বন্ধ, তাহলে আমার টাকা কেমনে, আমার তো আজকে টাকা দরকার। আর হুন্ডিওয়ালারা কী করে আপনারা তো জানেন, আগে টাকাটা দেওয়ার পরে খবর দেয় টেলিফোনে যে পাইছি, তারপর ডলারটা দেয়। ফলে ওদের সিস্টেম অফ ওয়ার্ক একরকম। আর ব্যাংকিং অবশ্যই এখানে সিস্টেম ফলো করার কারণে এটা হচ্ছে। তো এই বিষয়গুলো, প্রবাসের বিষয়টা, আমি রিমিটেন্সের বিষয়টাকে আমি এখনও ভয়ে দেখি না, যদি সামনে না এরকম কিছু হয়। আর এক্সপোর্ট ইম্পোর্টের কথা যেটা, ওইটা আমি একটু হাতেম ভাইয়ের কাছে শুনি, যে আপনি যেটা বলছিলেন দাবির, সেটা যদি বলেন তাহলে ওই আলোচনাটা অনেকটা এসে যাবে। আমরা এই কথাটা অনেক বছর যাবতই শুনি যে আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রি, তো এই অন্তত একটা সাময়িক সময় ঠেকা দেওয়ার মতো কি অবস্থান নাই? আপনি দেখেন, আমরা যদি 2010 সালের কথা চিন্তা করি, আমাদের এক্সপোর্ট ছিল কত, 9-10 বিলিয়ন ডলারের মতো। আজকে মানে 40 বিলিয়ন ক্রস করেছে। কিভাবে করলো? আমরা যা ইনকাম করি তার সাথে ব্যাংকের থেকে আরও লোন নিয়ে আবার এটাকে ক্যাপাসিটি আমরা বাড়াই। মানে যেমন আমাদের কর্মসংস্থানও বেড়েছে, আমাদের ক্যাপাসিটি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা বলবো আমরা যদি এই ক্ষেত্রেই সাস্টেনেবল জায়গাটা দেখি, এটা কি সাস্টেনেবল? আপনি যতটুকু আয় করছেন তার থেকে বেশি ব্যাংক থেকে লোন করে নিয়ে আপনি আরবার ইনভেস্টমেন্টে যাচ্ছেন, এটা কি সাস্টেনেবল? না, আমি কেন করি? মনে করেন আমার 20 টাকা, উনি নুরুল আমিন ভাই আমাকে দিলেন 80 টাকা, 100 টাকা দিয়ে আবার
নতুন করে আমি কিছু এক্সটেনশন করলাম, মানে ইনভেস্ট করলাম, তখন আবার ধরেন হয়তো এই যে ওনার 80 টাকা নিছি, আগামী 5 বছর 10 বছর ব্যবসা করে আবার ওনারে এই টাকাটা আমি ফেরত দিব আস্তে আস্তে। যার ফলে আমাকে কিন্তু প্রতি মাসেই একটা ঋণের কিস্তি পরিশোধের চাপ কিন্তু আমার থাকে বিষয়টা। এরপরও এইটা স্বাভাবিক হইতো যদি এই বিগত দিনে আমাদের অবস্থানটা আইসিইউতে যাওয়ার মতো অবস্থা না হইতো, যেন আমার গ্যাস নাই, আমার যে অর্ডারগুলি আছে এই অর্ডারগুলি আমি টাইমলি শিপমেন্ট করতে পারি নাই, কারণ আমার গ্যাস নাই, গ্যাস দিচ্ছে না সরকার, গ্যাসের অস্বাভাবিক একটা মূল্য বৃদ্ধি ঘটেছে, বা বিদ্যুতের দাম বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়েছে, সব কিছু মিলেই কিন্তু টোটাল পরিস্থিতিটাই প্রতিকূলে চলে গেছে। ফলে আমি যে এখন এই সময়টা আবার একটু মানে আমার তো জমানো নাই, জমানোটা তো আমি ইনভেস্ট করে ফেলছি, ফলে ওখান থেকে আমি চলবো, এই চলার অবস্থা আমার কাছে নাই। এই জন্য আমরা বলেছি, এবং এটা কন্টিনিউয়াস, আজকে যদি আপনি 20 বছর 25 বছর আগে থেকে শুরু করেন, এই কন্টিনিউয়াস কিন্তু এই সেক্টরটা কিন্তু এইভাবেই কিন্তু গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, এবং উঠেছে বলেই কিন্তু আজকে কর্মসংস্থান হয়েছে, রপ্তানিও কিন্তু বেড়েছে। যদি আমরা ওই আমার যে আগে ক্যাপাসিটি ছিল আমি যদি রিইনভেস্টার না করতাম, তাইলে হয়তো এতদিনে আমার কাছে বিশাল একটা টাকা জমা। ঠিক আছে, আমরা সেটা এগ্রি করি, কিন্তু আমরা পাশাপাশি এটাও দেখতে চাই যে ধরেন এই যে কমার্স যারা করছে, কিংবা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ঢাকা শহরের যে ক্ষুদ্র ব্যবসায়ী, যে হয়তো কিছু জিনিস নিয়ে বসে রাস্তায় এবং ওই দিনের সংসারের আয়টা সে তুলে নেয়, তার কোনো অ্যাসোসিয়েশন নাই, না তার কোনো বলার মতো ভাষা নেই। আপনি হাতেম ভাই বা বিজিএমএ বা ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বা ট্যানার্স অ্যাসোসিয়েশন, এরা অনেক বড়, তাদের মুখ থেকে তাদের দাবিগুলো কিন্তু আমরা শুনতে পাই না, যেহেতু তারা কোনো প্রভাব বিস্তার করে না। যদিও আমাদের অর্থনীতির একটা বড় জায়গা, 85%, 82%, নুলামিন ভাই বলছিলেন যে এরা হলো স্বল্প একেবারে ইনফর্মাল সেক্টর, এটা বড় ক্ষতি হয়েছে। নিশ্চয়ই আমরা সে ক্ষতিগুলোরও সরকারের কাছে চাই যে তাদের জন্য কিছু করা হোক। আজকে আর আপনাদের সময় দিতে পারছি না। দর্শক, যেমনটি শুনছিলেন যে আমরা সাম্প্রতিক যে ক্ষতিগ্রস্ত হলো অর্থনীতি, আমরা কিন্তু এমনি একটা বড় চাপের মধ্যে অর্থনীতিটা ছিল। নতুন করে এই যে চাপ এবং একটা অসহযোগ কর্মসূচির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতিতে অর্থনীতিকে বাঁচাতে হলে আমাদের সবাইকেই সেই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, যাতে নতুন করে কোনো প্রাণহানি যেমন না হয়, সম্পদ নষ্ট না হয়, এবং আলোচনার মাধ্যমে জিনিসটা যাতে ফয়সলা করা হয় খুব দ্রুত। কারণ অর্থনীতি এই ভঙ্গুর অবস্থা বেশি দিন টিকে থাকলে আমরা হয়তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, পরদিন বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।